গ্রাম থেকে শুরু করে শহর, একজন শিশু বা কিশোর যখন ক্রিকেট খেলা শুরু করে সে কিন্তু বেশিরভাগ সময়ই ক্যাম্বিস বলেই খেলে। আমার আপনার প্রত্যেকেরই প্রায় অভিজ্ঞতা রয়েছে ভিকি কিংবা হেডলি বলে ক্রিকেট খেলার। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। এই বলগুলি ক্যাম্বিস হলেও টেনিস বলের মতন হালকা নয়। ভিকি এবং হেডলি কিন্তু যথেষ্ট শক্ত এবং এই টেনিস বলের ক্রিকেট যারা খেলেন তাদের মধ্যেই কখনো কখনো ভর করেন সচিন, কখনো আবার বিরাট কোহলি। ডিউস বলে খেলার স্বপ্ন কজনেরই বা সফল হয়, সে তো একটা আলাদা জগৎ। ক্রিকেটের স্বাদ মেটানোর একটাই জায়গা, এই ক্যাম্বিস বলের ক্রিকেট। এই ক্যাম্বিস বলে ক্রিকেট খেলে সত্যিই কি ক্রিকেটের স্বাদ মেটানো যায়? হ্যাঁ, অবশ্যই যায়। সেটাই করে দেখালো এই বঙ্গতনয় সাগর আলী, যার বাড়ি পূর্ব বর্ধমানের মেমারিতে। সে এখন গোটা ভারত বিখ্যাত। লাল বল বা সাদা বলের ক্রিকেটে বিরাট কোহলি যদি হয়ে থাকেন সবচেয়ে বড় তারকা, তাহলে এই ক্যাম্বিস বলের ক্রিকেটেও সবচেয়ে বড় তারকা এই সাগর আলী। তবে এর জীবনের গল্পটা হয়তো একটু অন্যরকম। আজ হয়তো ভারতীয় দল খেলছে দুবাইতে, কাল হয়তো যাবে ইংল্যান্ডে। তবে এই ক্যাম্বিস বলে তারকাদের আজকে আপনি হয়তো পাবেন চন্দ্রকোনায়, গতকাল ছিলেন ত্রিপুরায়, আগামীকাল হয়তো উড়ে যাবেন ঝাড়খণ্ডে কোনো একটা ক্রিকেট টুর্নামেন্ট খেলতে। এই তারকাদের ছোঁয়ার জন্য, দেখবার জন্য ভিড় হয় হাজার হাজার মানুষদের। এই তো আমরা যখন পৌঁছালাম, সাগর আলীকে কার্যত মাঠ থেকে পালিয়ে যেতে হলো। ছেঁকে ধরছেন মানুষজন। টুর্নামেন্টের মাঠের আশেপাশে দাঁড়িয়ে কথা বলা কার্যত দায়। বাধ্য হয়েই কিছুটা দূরে নিরিবিলিতে সাগর আলীকে নিয়ে যেতে হলো, কিন্তু সেখানে কিছুটা কম হলেও প্রায় একই অবস্থা। দেদার সেলফি আর অটোগ্রাফের আবদার ছিল মাঠে আসা দর্শকদের। মুম্বাইয়ের মাটিতে বিপুল জনপ্রিয় ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ ISPL, সেই ISPL-এ বাংলার উজ্জ্বলতম নক্ষত্র পূর্ব বর্ধমানের মেমারির সাগর আলী, এই থুড়ি টেনিস বলের বিরাট কোহলি। এই যে সিরিজটা ISPL, এই টুর্নামেন্টে 493 রান করেছেন এবং খেতাব অর্জন করেছেন স্বয়ং ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকার, অমিতাভ বচ্চনদের কাছ থেকে। এবং বাড়ি যখন ফিরেছেন তখন বিপুল মানুষের জনসমাগম, উচ্ছ্বাস, উন্মাদনা আপনারা দেখেছেন, আপনারা দেখছেন। এবং এই সাগর আলী গতকাল ছিলেন ত্রিপুরায়, আজকে আমরা তাকে পাওয়ার জন্য চলে এসেছি চন্দ্রকোনা রোড, শহর থেকে অনেকটা দূরে। আবার কালকে হয়তো চলে যাবেন ঝাড়খণ্ড কিংবা অন্য কোনো রাজ্যে। এই তো জীবনের কালিদা। না না, বিরাট কোহলিকে এখনও ছুঁয়ে দেখা হয়ে ওঠেনি, কিন্তু আমার পাশে যিনি বসে রয়েছেন তিনিও তো বিরাট কোহলি। একটা সেলফির আবদার করা যায়, একটা সেলফি তুলতে পারি? অবশ্যই। আর একটা সেলফি দিয়েই ইন্টারভিউটা শুরু করব। এবং যখন সেলফিটা নিচ্ছি আমার সামনে প্রচুর মানুষ তার জন্য অপেক্ষা করছে, সেলফি নেবে এবং ইন্টারভিউটা শেষ হলেই সাগর আলী কিন্তু চলে যাবে। স্বাগতা, তোমাকে স্বাগত এক্সট্রা টাইম বাংলায়। থ্যাংক ইউ সো মাচ ভাই। ফার্স্ট অফ অল জিজ্ঞেস করবো, যেটা খুব জানতে ইচ্ছা করে, টেনিস বলে তুমি তারকা এবং টেনিস বল দিলে ধুম ধাক্কা 6-4 আমরা প্রায়শই দেখে যাই। ডিউস বলেও কি একই স্বাচ্ছন্দ্যবোধ মনে করো? না না, অ্যাকচুয়ালি ডিউস ক্রিকেটে আমাদের সেরকম অনেক টাইম থাকে। ওখানে 85 ওভার্সের ম্যাচ হয়, 45 ওভার্সের ম্যাচ হয়, 50 ওভার্সের ম্যাচ হয়, 20-20 হয়। কিন্তু টেনিস ফরম্যাটে সেটা হয় না। টেনিস ফরম্যাটে খুবই শর্ট ফরম্যাট খেলা হয়, কখনো 8 ওভারের, কখনো 10 ওভার, ম্যাক্সিমাম 16 ওভার, কোনো কোনো জায়গায় 20-20 হয়, কিন্তু ম্যাক্সিমাম
জায়গাতেই আমাদের 8 থেকে 10 ওভারের ম্যাচ বেশি হয়। তো আমাদের টাইম অনেক কম হয় ওখানে একটা ব্যাটসম্যানকে প্রুভ করার জন্য। তো আমাদের এখানে চেষ্টা হয় যে কম ওভারে যেহেতু খেলা হয়, আমরা বেশি চেষ্টা করি যে আমাদের নিজেদের যে টিমের হয়ে খেলি সেই টিমকে 8 ওভার একটা ম্যাক্সিমাম স্কোরে পৌঁছে দেওয়ার। তাই আমাদের ব্যাটসম্যানদের কাছে টাইম অনেক কম হওয়ার জন্য আমাদের টেনিস ক্রিকেটে অনেক মানে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হয়, যেটা ডিউস ক্রিকেটে হয় না। ডিউস ক্রিকেটে অনেক টাইম পেতে হয়, সময় পেতে হয়, যার জন্যে একটা নিজেকে সেট হওয়ার ব্যাপার থাকে লেদার ক্রিকেটে, কিন্তু টেনিস ক্রিকেটে সেটা হয় না। ফারাকটা কি দুটোর মধ্যে? দুটোর মধ্যে ফারাক একটা হচ্ছে ওভার ফ্যাক্টর, কারণ প্রথমেই বললাম যে ডিউস ক্রিকেট তো মিনিমাম ওভার্সে খেলা হয়ই না ধরতে গেলে, আর টেনিস ক্রিকেটে ওটাই হয়। আর কম টাইমের মধ্যে তোমাকে এখানে বেশি রান করতে হবে, তাতে তোমার পপুলারিটি বেশি হবে, এটাই। আর ডিউস ক্রিকেটে অনেক টাইম পায়, নিজেকে সেট হওয়ার মতো টাইম দেওয়া যায়, কিন্তু লেদার ক্রিকেটে আমাদের কী হয়, ডিউস ক্রিকেটে কী হয়, আমাদের প্রথম থেকেই সেট হয়ে থাকতে হয়। যখন যে জিনিসটা যখন ব্যাটিং আসবে, কম বলে হয়তো বেশি, আমি ব্যাটসম্যান যদি হই তাহলে আমাকে কম বলে বেশি রান করতে হবে, আর যদি আমি বোলার হই তাহলে আমাকে ভালো বল করতে হবে কম বলে। ডিউস যদি তোমাকে দেওয়া হয় একই কি 6-4 মানে একই স্বাচ্ছন্দ্যবোধ মনে করবে? না, এমন নয়। পজিটিভ ক্রিকেট প্রথম থেকেই খেলতে ভালোবেসেছি। যখন ডিউস ক্রিকেট খেলতাম তখনও আমি পজিটিভ ক্রিকেটই খেলে এসেছি, আর ওই ইন্টেনশন নিয়েই আমি ক্রিকেট খেলি এখনও পর্যন্ত। যাই আমি খারাপ বলটা অবশ্যই, যদি প্রথম বলটা আমি যদি ব্যাটিং করতে যাই ডিউজে, যদি আমি প্রথম বলটা খারাপ বল পাই, আমি অবশ্যই সেটাকে অ্যাটাক করব। এমন না যে আমি উইকেট গেছে বলে যদি হ্যাট্রিক বলেও আমি ব্যাটিং করতে যাই, যদি আমার কাছে ফুল টস বল থাকে, যেটা আমার কনফিডেন্স যদি থাকে, আমি অবশ্যই সেই বলটাকে আমি বাউন্ডারি মারার চেষ্টা করব। যাকে দেখে ক্রিকেট শেখা, সেই সচিনের কাছ থেকে, যা ক্রিকেট ঈশ্বরের কাছ থেকে ম্যাচ সেরার খেতাব নেওয়া, এই ফিলিংসটা কেমন ছিল? একদমই তাই, অবিশ্বাস্য। সেই সময় আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এমন একজন মানুষের কাছ থেকে প্রাইজ নিতে চলেছি, যেটা আমার লাইফের সবথেকে বড় অ্যাচিভমেন্ট। কারণ মেনলি আমরা ক্রিকেটাররা সাধারণত আমরা ওই সচিন স্যার, আরও যারা মানে ভালো প্লেয়ার আছেন, যেমন রাহুল দ্রাবিড়, মানে যেমন অনেক অনেক প্লেয়ার আছে, আমি নাম অত বলছি না। আমার ফেভারিট তো আমার আইডিয়াল, আমার প্রথম থেকে ক্রিকেট খেলা শুরু হয়েছিল, আমি ওই যুবরাজ সিং আমার আইডিয়াল প্লেয়ার ছিল। কিন্তু যুবরাজ সিং ওই দলেরই সবথেকে মেন মানে কী বলবো মুখপাত্র বলা চলে আমার সচিন টেন্ডুলকার স্যারকে, যাকে দেখে আর কি ক্রিকেট জগৎ ইন্সপায়ার হয়েছে। তো ওনার হাত থেকে যখন প্রাইজ নিয়েছিলাম, সেই মোমেন্টে একটা অন্যরকম ফিলিংস আসছিল। কিছু বললেন? হ্যাঁ, যখন প্রাইজ নিচ্ছেন তখন স্যার আমাকে নিজে জিজ্ঞেস করছিল যে হাউ ইজ ইয়োর ফিলিং রাইট নাও। আমি জিজ্ঞেস করছিলাম কেমন ফিলিং হচ্ছে। আমি স্যারকে তখন বললাম এই কথাটাই বলেছিলাম যে স্যার, এই মুহূর্তে আমি এক্সপ্লেন করতে পারছি না যে এই মুহূর্তে আমারটা কী হচ্ছে, কারণ আপনাদের দেখে আমি ক্রিকেট খেলা শুরু করেছি। আজকে সেই মানুষের কাছ থেকে আমি, যাকে গড অফ ক্রিকেট বলা হয়, তার কাছ থেকে আমি প্রাইজ নিচ্ছি। সেই মুহূর্তটা আমি বিশ্বাস করে উঠতে পারছি না যে স্যার আপনার কাছ থেকে প্রাইজ নিচ্ছি। তো স্যার তখন বললো কংগ্রাচুলেশনস, কিপ ইট আপ, ক্যারি অন ব্রো, এরকম মানে আমাকে আগের আরও ভালো ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেবো। আমরা এখন যখন ইন্টারভিউটা নিচ্ছি, আমাদের ক্যামেরার ওপারে প্রচুর মানুষ ভিড় করে রয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মারা যদি এই জায়গাতে থাকতেন, আমি নিশ্চিত বলতে পারি তাদের জনপ্রিয়তার সঙ্গে এক জায়গায় থাকতো সাগর আলীর জনপ্রিয়তাও। কোথাও কি রঞ্জি ট্রফি বা ডোমেস্টিক ক্রিকেট খেলা হলো না, লাল বলের ক্রিকেট বা সাদা বলের ক্রিকেট, এটা কি একটা আক্ষেপ থেকে গেল জীবন? এখন হয়তো 2025 সালে এখন যে জায়গায় আছি, সেই জায়গা থেকে যে পপুলারিটিটা আমার মধ্যে হয়েছে, আমার যে ফ্যান বেস একটা তৈরি হয়েছে, আমার কখনো এটা আশা করিনি। 2025-এ যেসব অ্যাচিভ করতে পেরেছি, তারপরে হয়তো বেশি আমার জীবনটা পরিবর্তন হয়েছে এখনও পর্যন্ত। কারণ আমার এরকম ফ্যান বেস আগে এরকম ছিল, তবে এতটা জনপ্রিয়তা আমি ছিলাম না, যেটা 2025-এ আফটার ISPL টুর্নামেন্টের পরে আমি লাভ করতে পেরেছি। তবে হ্যাঁ, অবশ্যই আমি ছোটোবেলা থেকে যে স্বপ্নটা আমার ছিল, আমার ফ্যামিলির ছিল, আমি লেদার ক্রিকেট খেলবো, অনেক লেদার ক্রিকেট খেলেওছি 2011 সাল থেকে। 2011 সাল থেকে, যখন আমার বয়স 13 বছর ছিল, তখন থেকে আমি ক্রিকেট খেলছি, লেদার ক্রিকেট। প্রথম ক্রিকেট খেলা ওটাই, যে প্রথম ইন্টেনশন ছিল আমি লেদার ক্রিকেট থেকেই আমি একদিন ইন্ডিয়া টিমের হয়ে খেলবো, রঞ্জি ট্রফি খেলবো বেঙ্গলের হয়ে, যেহেতু আমি বেঙ্গলের ছেলে। আনফর্চুনেটলি সেটা হয়নি, কিন্তু 2025 সালে হয়নি বলতে
15 সালে আমি আন্ডার 16 বেঙ্গলে রিপ্রেজেন্ট করেছিলাম। আমি শুভমান গিলদের সাথেও খেলেছি। শুভমান গিল, প্রভ সিমরান সিং একই টিমে ছিল, পাঞ্জাব টিমের সঙ্গে আমরা সেমিফাইনালে হেরে গেছিলাম। সেই টিমের কোচ ছিল সৈকত মুখার্জি স্যার, আমাদের আন্ডার 16 বেঙ্গল স্যার। আর সেই ম্যাচে সেমিফাইনালে আমাদের পাঞ্জাবের কাছে হারতে হয়েছিল। শুভমান গিল, প্রভ সিমরান সিং, অভিষেক শর্মা, এখন যারা ইন্ডিয়া টিমের রীতিমতো প্লেয়ার, প্রত্যেকজনের সঙ্গে আমি ক্রিকেট খেলেছি। সেমিফাইনাল ম্যাচে আমার স্কোর সেরকম হয়নি, তবে আমরা হেরে গিয়েছিলাম। এখন বেঙ্গলের যে ক্যাপ্টেন আমাদের রঞ্জি ট্রফির সুদীপ ঘোড়ামি, সে আমার পার্টনার ছিল। সুদীপ ঘোড়ামি, ঈশান পোড়েল, প্রদীপ্ত প্রামাণিক, যারা এখন কারেন্ট রঞ্জি ট্রফি প্লেয়ার, তাদের সঙ্গে আমি ক্রিকেট খেলেছি। কিন্তু ওরা পারফর্ম করেছিল, ওদের মানে পারফর্মটা হয়তো অনেকটা এফেক্টিভ হওয়ার জন্য ওরা উপরে পৌঁছে গেছে। আমি পারফর্ম করতে পারিনি সেরকমভাবে, অতটা হাইলাইটেড হতে পারিনি বলে আজকে আমি এই জায়গাতে ওখান থেকে টেনিস কাউকে দোষারোপ নয়, নিজের উপরেই অবশ্যই হ্যাঁ ঠিকই, কোনো রকম ল্যাক অফ পারফরমেন্সের জন্যই তো আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। তুমি বলে যুবরাজ সিং এর ফ্যান, কখনো ছড়াছড়ি মেরেছো টেনিস বল? অনেকবার মেরেছি, টেনিস বলে অনেকবার হয়েছে, লেদার ক্রিকেটে এখনো অনেকবার মারা হয়ে গেছে, অনেকবার মেরেছি, কিন্তু লেদার ক্রিকেট ওরকম হয়নি, কারণ লেদার ক্রিকেটের মাঠও অনেক বড় হয়, যে কারণে সব বল আর কোয়ালিটি বোলারও থাকে, তার কারণে আমাদের সব বল ওই রকম হিট করা হয়ে ওঠে না। আর ওই লেদার ক্রিকেটটাকে এখনও মিস করি, কারণ আমি শুধু আন্ডার 16 নয়, আন্ডার 19, 23 বেঙ্গলেও ছিলাম। কিন্তু বেঙ্গল আমি কারেন্ট যখন আন্ডার 16 খেলেছিলাম তখন প্রত্যেকটা ম্যাচই প্লেইং করেছিলাম, কিন্তু 19-23 আমার সেটা হয়ে ওঠেনি। আর 2018-19 সালে লাস্ট আমার ক্রিকেট হয় কলকাতা ক্রিকেটে। আমি সেই বছর কলকাতা রেঞ্জার্স ক্লাবেরও খেলেছিলাম, হাইস্ট রান গেটার ছিলাম, সেকেন্ড ডিভিশন ক্লাবে খেলে। 2018-19 করোনা প্রোটোকল আসলো, তারপর থেকে আমি আর কি মানে আমার 23 এজ পার হওয়ার পরেও আমি আর মানে এগোতে পারিনি। বাড়ি যখন ফিরলে মনে হচ্ছিল যেন ভারত বিশ্বকাপ জিতে, T20 বিশ্বকাপ জিতে ফিরেছে এবং সেই দলের কোনো তারকা মেমারিতে নেমেছে। সেই ফিলিংসটা কেমন ছিল যখন বাড়িতে নামলে, মেমারিতে নামলে? এক প্রকার বলতে গেলে মানে ওটাও এক প্রকার আমার কাছে অবিশ্বাস্য ছিল, কারণ আমি এক্সপেকটেশন করতে পারিনি যে আমার এভাবে স্বাগত করা হবে আর কি মেমারিতে। আমি মেমারি ছেলে, মেমারিকে বরাবরই ভালোবেসে এসেছি, মেমারি ছেলেরাও আমাকে ভালোবেসে এসেছিলো। হ্যাঁ, তো আমাদের গ্রামের ছেলেরা পুরো সব কিছু সেট আপ তৈরি করে প্রথম থেকেই এত সুন্দরভাবে মানে ম্যানেজ করে, ব্যান্ড পার্টি থেকে শুরু করে সমস্ত রকম মিউজিক সিস্টেম তৈরি করে, গাড়ি ভাড়া করে আমাকে এভাবেই যে মানে স্বাগত করবে, আমি কখনোই মানে ওটা অজানা ছিল আমার কাছে, সারপ্রাইজ ছিল। তো কলকাতা থেকে ফিরে যখন অরূপ স্যারের সাথে মিট করলাম, অরূপ বিশ্বাস স্যার আমাদের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে, ওখান থেকে ফিরে এসে আমার একটা আলাদা রকম মহল লাগলো, কারণ ওই মুহূর্তটা মনে হচ্ছিলো যে আমি অনেক যেমন ওইখানে একটা অ্যাচিভ করেছিলাম, আর ওই মুহূর্তটা সবাই গোটা মেমারির পাবলিক আমাকে দেখে স্বাগত করছে, আমাকে মালা পরাচ্ছে, আমাকে বরণ করে নিচ্ছে, মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিলো। এখনও বলতে বলতে আমার লোম অলরেডি মানে ঠাড় হয়ে যাচ্ছে, সেই দৃশ্যটা আমার কাছে মনে পড়ে যাচ্ছে। তো ওই টুর্নামেন্টে খেলে এসে যেন আমার সবাইকে কাছে পেয়ে আমি আরও নিজেকে মেলে ধরতে পেরেছিলাম সবার সামনে। বিশ্বকাপ জেতাটা হয়ে গেছে, একদমই তাই। আর বাবা বাড়িতে কে রয়েছে? হ্যাঁ, আমার বাড়িতে আমার 1 বছর হলো আমার ওয়াইফ আছে, আমার মা বাবা থেকে শুরু করে আমার দাদা বৌদি সবাই আছে, আমার কম্প্যাক্ট ফ্যামিলি আছে আমাদের। আর সবাই পজিটিভ, আমার ক্রিকেট সম্বন্ধে সবাই খুব ভালোবাসে, আমার ক্রিকেট দেখতে, ক্রিকেটকে খুব সাপোর্ট করে। আমি এখনও যদি কোনো ভুল ক্রিকেট খেলি ওরা আমাকে শাসন করে যে এটা না করলেই ভালো হতো, আমার মনে হতো। মানে এই জিনিসটা আমার কাছে অনেক ইন্সপায়ার হয়, আমি নিজে দেখে অনেক ইন্সপায়ার হই যে আমার ক্রিকেট যখন ফ্যামিলি থেকে আমি পজিটিভ মেনটেন হচ্ছে আমাদের, সেই জিনিসটা আমার কাছে অনেকটা এফেক্টিভ হয়ে ওঠে। কারণ একটা প্লেয়ারের আমার মনে হয় মানসিকভাবে রিল্যাক্সেশন মানে যেটা হয় আর কি, রিল্যাক্স মাইন্ড থাকলে তার পারফরমেন্স অনেক ভালো হয়। সেই জিনিসটা আমি আমার ফ্যামিলির থেকে পেয়ে অনেক রিল্যাক্স হই আমি অলরেডি। আর আগামী দিনেও আশা করি ওনারা পাশে থাকবেন, অলরেডি ওনারা এখনও পাশে আছেন। চেষ্টা করবো আমি আমার তরফ থেকে এভাবে পারফরমেন্স করে যাবো। শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো, আক্ষেপ কি থেকে গেল মনে? একদমই তাই, কারণ যেটা নিয়ে স্বপ্ন শুরু করেছিলাম সেটা হয়ে ওঠেনি। টেনিস ক্রিকেট নিয়ে স্বপ্ন তো দেখিনি, এখন হয়তো টেনিস ক্রিকেট অনেক পপুলারিটি বেড়েছে, কিন্তু প্রথম থেকে যেটা ডিউস ক্রিকেট থেকে আমি পাইনি, যেটা আমার হয়ে ওঠেনি, সেটা অ্যাচিভ করা দরকার ছিল কিন্তু হয়ে ওঠেনি, আক্ষেপ ওটাইতেই আছে। আর টেনিস ক্রিকেট থেকে এখন হয়তো পপুলারিটি বেড়েছে। টেনিস ক্রিকেটে তো অনেকজনে ভেবেছিল ফিউচার নেই, কিন্তু টেনিস ক্রিকেটে এখন 2020 পর থেকে, করোনা প্রোটোকল শেষ হয়ে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত 5 বছর ক্রিকেট খেলছি প্রফেশনাল হিসেবে টেনিস ক্রিকেটে। এখন টেনিস ক্রিকেট খেলে মানে আক্ষেপটা অনেকটা দূর হয়েছে, কিন্তু যেটা মনের প্রথম থেকে স্বপ্ন, সেই স্বপ্নটা হয়তো মেটাতে পারেনি এখনও।
তবে সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে। সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে। টেনিস ক্রিকেট থেকে অনেকটা পপুলারিটি পেয়েছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমার ফ্যামিলিও, আমার বাবাও সেদিন আমাদের মেমারিতে এসেছিলেন। আমার বাবাকে ওখানে আমাদের মেমারি যে আমাদের মেমারি বর্ধমান নিউজে যারা প্রেস আছে তারাও জিজ্ঞেস করেছিলাম, বাবার এই কথাটা শুনলাম ইন্টারভিউটা। আর বাবাও সেখানে বলছিলেন যে আজকে হয়তো আমি ওকে টিভির পর্দায় দেখতে চেয়েছিলাম, সেটা লেদার ক্রিকেটে সম্ভব হয়নি, আজকে টেনিস ক্রিকেটে সেটা সম্ভব হয়েছে। আমি ওকে টিভিতে দেখতে চেয়েছিলাম, এটাই আমার সার্থক হয়েছে। থ্যাংক থ্যাংক ইউ সো মাচ দাদা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।